সে ঘানার তান্ত্রিককে আমি খুঁজতেছি ভাই, আমি ঘানার এই তান্ত্রিক বেটাকে খুঁজতেছি। আমি স্পেশাল সিরিজ কাগজ অর্ডার দিছি ওনার জন্য। ভাই আমারে বলেন তো আপনি, মানে ও নাকি এটা তান্ত্রিক? এটা খুবই আনপপুলার শোনাবে, কিন্তু আর্জেন্টিনার দুর্বলতার কারণেও কেপ ভার্দে আসলে এই খেলাটা দিতে পারছে, উইথ অল ডিউ রেসপেক্ট টু দেম। ডিমারিয়াকে একটা মিস করার একটা বিষয় কিন্তু আছে, বিকজ হয় কি যে একটা টিমের কিন্তু অনেক ধরনের মানে অস্ত্র লাগে। হ্যাঁ, এইবার কিন্তু এই ম্যাচে আমরা দেখেছি যে কর্নার থেকে সেট পিস থেকে কিন্তু গোল এসছে, উইচ ওয়াজ আ ভেরি স্ট্রং। একটা হচ্ছে ডিরেক্টলি, আর একটা হচ্ছে যে ওই যে লিসান্ড্রো যেটা হচ্ছে ফ্লিক অন করে হচ্ছে ও যেটা করলো আর কি। দিস আর ট্যাকটিক্স। সালাহকে জিজ্ঞেস করেছিল যেহেতু সালার এটা লাস্ট বিশ্বকাপ, সালাহ আসলে লাস্ট ম্যাচ আসলে কার এগেইনস্টে খেলতে চায়, ঠিক আছে? সালাহকে একটা অপশন দেওয়া হয়েছে, তার মাঝখানে লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, আর দেওয়া হয়েছিল হ্যারি কেইন এবং আরেকজন, যাই হোক এদেরকে দেওয়া হয়েছে। এবং তাদের মাঝখান থেকে সালাহ চুজ করছে সে লিওনেল মেসির এগেইনস্টে হলো যে এটা খেলতে চায়, লাস্ট গেমটা আসলে সে খেলতে চায়। এন্ড গেস হোয়াট, দিস ইজ গোইং টু হ্যাপেন। এই টিম নিয়ে বা এই খেলা বা এই স্ট্র্যাটেজি নিয়ে আর্জেন্টিনা কি হলো যে ডিফেন্ড করতে পারবে কিনা তাদের চ্যাম্পিয়নের টাইটেল? ডিফেন্ড করার চ্যাম্পিয়ন টাইটেলটা একটু টাফ আমি বলবো, বিকজ আসলে মানে আরো স্ট্রঙ্গার কোনো অপোনেন্টের সামনে পড়লে কিন্তু একটু টাফ হয়ে যাবে। বিকজ আমার মনে হয় যে ওয়ান ম্যান শো হিসেবে মেসি একা টানা এই বয়সেও ইটস লিটল টাফ। বাট ওয়ান্স অ্যাগেন মানে এখনো বলবো যে ইজি, কারণ ইজিপ্টও কিন্তু বলবো যে মিশর আমাদের অনেক মানে র্যাঙ্কিং বা সব পাওয়ার হাউসের থেকে অনেক পেছনে, এবং এর পরেও কোয়ার্টার ফাইনালেও কিন্তু আসলে ওরকম সলিড কোনো প্রতিপক্ষ মানে নেই। বাট দেন अगेन মানে বলা যায় না। উনি হলো যে ব্রাজিল ফ্যান বা অন্যান্য ফ্যানদের কাছে ফোন দিয়ে বলছে, ওস্তাদ পাউডার শেষ হয়ে গেছে, বিকাশের টাকাটা পাঠান, লাস্ট নাম্বারটা বললেন আমার পাউডার শেষ। আপনারা কিন্তু বিকাশে এই যে বলে দাও যে বিকাশে যাতে ঠিকঠাক মতো টাকা পাঠায়, মানে বিকাশের নাম্বার ভুল হ্যাঁ, করছে। বিকাশের নাম্বার ভুল করা যাবে না, বিকাশে কিন্তু ঠিকঠাক মতো টাকা পাঠাইতে হবে, না হলে কিন্তু এই যে ঘানার এই তান্ত্রিকের মতো হলো পাউডার ফুরায় যাবে। যতক্ষণ আর্জেন্টিনা ভার্সেস কাবো ভার্দের গেম চলছিল ততক্ষণ আমার শ্বাস যেন এইভাবেই আটকে ছিল। যেই দলে সাপোর্ট করি না কেন, আমি কোন দল সাপোর্ট করছি তো দেখতেই পাচ্ছেন এবং আপনারা কিন্তু ইতিমধ্যেই জানেন সেটা, যেই দলই সাপোর্ট করি না কেন এই আসলে শ্বাসরুদ্ধকর খেলা দেখে কেউ আসলে কাবো ভার্দের প্রেমে পড়েনি, বা হলো যে আর্জেন্টিনা যেভাবে হলো যে প্রথমে গোল দেওয়ার পর যেভাবে ইকুয়ালাইজার এবং ইকুয়ালাইজার উপর ইকুয়ালাইজার, আমার শ্বাস আসলে আমি এখানে না, আমার শ্বাস মনে এখান থেকে বের হয়ে গিয়ে আমার শ্বাস এখানে আটকে ছিল, এবং সেটা আমি আসলে এখানে অবশেষে আপনাদের সবার সামনে ছাড়লাম। যদিও আমি ছাড়িলাম শ্বাস, কিন্তু আমার আশেপাশের ফুটবল ফ্রিকরা আসলে আমাকে শ্বাস নিতে দেবে কিনা সেটা একটা প্রশ্ন হতে পারে। সেই প্রশ্নে যাওয়ার আগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমি বিকাশ প্রেজেন্ট ফুটবল ফ্রিক শোতে। আমি নুসরাত জেরি আছি আপনাদের সাথে, এবং আমার ডান পাশে আছেন বিখ্যাত হারিকানাম খান, আমার বাম পাশে আছে ওস্তাদের মায়ার শেষ রাইতের হলো যে টাইটেল হোল্ডার ফাইজ ভাই। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ভালো, সালা জিতলো। হ্যাঁ এক্স্যাক্টলি, সে তো এক একদিন এক একটা বের হয়, সে তো লিভারপুলের ফ্যান, লাস্টে শেষ পর্যন্ত সব শেষ সময় আমি আর ন্যাশনাল টিমের মধ্যে যাবোই না, আমি লিভারপুলের ফ্যান। এবং মোহাম্মদ সালাহ মানে অনেক আজকে কিন্তু একটা বিষয় কি, আমরা ধরুন ক্লাব ফুটবলের সাথে আমাদের একটা কিন্তু একটা অন্যরকম সম্পর্ক, এবং সেও কি লিভারপুল মানে কি হচ্ছে ম্যাকালিস্টারও কিন্তু একটা লিসান্দ্রো মার্টিনেজ ফ্যান সেটাই বলছি। আজকে অ্যাকচুয়ালি ম্যানেজার আজকে পরে তো লিসান্দ্রো মার্টিনেজ अगेन ভাই, লিসান্দ্রো মার্টিনেজ যা দুর্দান্ত খেলছে, যদিও আমরা সবাই জানি প্লেয়ার অফ দ্য ম্যাচ ভোটিং সিস্টেমে হয়, কিন্তু মানে আই এম দা লাইক আমি এখানে বিগেস্ট মেসি ফ্যান, তো কিন্তু স্টিল হলো যে আমার মনে হয়েছে যে লিসান্দ্রো মার্টিনেজ আসলে ডিজার্ভ দ্যাট প্লেয়ার অফ দ্য ম্যাচ। বাট আমরা মোহাম্মদ সালাহ, লিভারপুল, ইউনাইটেড এসব নিয়ে আমরা এখন কথা বলবো না, আমরা এসব নিয়ে কথা বলবো মাঝে মধ্যে, কিন্তু আমরা এখন আমার বিশ্বকাপে ফেরত আসি। আসলে রাউন্ড অফ 32 শেষ হইলো, আসলে আমার জানটা শেষ করে দিয়ে শেষ হইলো আসলে। ভাই আমি সারাদিনটা থেকে ঘুমাই নাই, সারাদিনটা ঘুম থেকে উঠছি আমি ঘুমাইছি হলো 12টায়। তারপর থেকে আমার মনে হয়েছে যে পৃথিবীতে নিজের এত বড় ক্ষতি বোধহয় এরকম আর্জেন্টিনা ফ্যানরা ছাড়া আর কেউ করে না। মানে আমার মনে হচ্ছে পেস মেকার অর্ডার দেওয়া লাগবে, আমার হার্টের সমস্যা শুরু হয়ে যাবে। এবং 2014 হলো যে 18, ঠিক আছে, তারপরে স্পেসিফিকলি 2014 আর 2022-এর সেই ডেজাভু আমার মাথার মধ্যে হলো ঘুরতেছিল, আমি এত ট্রমাটাইজড ছিলাম, যতই বারে ভরসা ছিল যাই ছিল, কিন্তু কাবো ভার্দে কি যেন আমরা বলতেছিলাম, সবাই বলতেছিল
ছোট একটা দল, র্যাঙ্কিং এটা। এবং আমি জানি আরিকো বলতেছিল, কিন্তু আরিকো এটাতে একটুখানি মানে ইউল বি লাইক আই বেক টু রিফার। ওর কথা হলো যে কাউবার্তে যেহেতু 5 লাখ মানুষ আছে, তার মধ্যে আবার 2.5 লাখ হলো দেশের বাইরে থাকে, রেমিটেন্স পাঠায়, কিন্তু 2.5 লাখ থেকে 3 লাখ মানুষই কাউবার্তে থাকে। তাদের আবার বড় দল কি আর কি, ওর ধারণা হলো এটা। কিন্তু ফুটবলটা যদি ফুটবল দিয়ে জাজ করতে হয় আর কি, জাস্ট টেল মি। না, ফুটবলের বিষয়টা কি, আমি এটা বিষয়টা পরিষ্কার করে বলছি। সেটা হচ্ছে যে আমরা তো ট্রেডিশনালি কিছু দল থাকে না যে আমরা জানি যে তারা হচ্ছে পাওয়ারফুল, বা তার একটা ফুটবল ট্রেডিশন আছে, তার প্রথম বিশ্বকাপ খেলছে। মানে কেপো ভার্দের জনসংখ্যার বাদ দিয়ে, জনসংখ্যা ধরেন মিরপুরের মানুষের জনসংখ্যা হচ্ছে বেশি কেপো ভার্দের চেয়ে। অনেক বেশি। বা ধরেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা খেলা দেখতে যায় যে কোনো জায়গাতে, সেখানে কেপো ভার্দের আপনার মানে অধিকাংশ মানে জনগণের থেকে সেখানে বেশি মানুষ থাকে আর কি। এবং এটার চেয়ে বড় কথা হচ্ছে যে কেপো ভার্দের কিন্তু মানে প্লেয়াররা কিন্তু সাধারণত টপ 5 লিগের মধ্যে কিন্তু কেউ খেলে না, এবং খেললেও কিন্তু 1-2 জন হয়তো ছোট কোনো টিমের মধ্যে হচ্ছে তারা হচ্ছে খেলে। ভাই আমি হলাম যে এখানে এটা ডিফেন্ড করতেছি না বা কাউন্টারও দিচ্ছি না, আমি জাস্ট একটা জিনিস জানা রাখতে চাই। এটা বোধহয় আপনারা জানেন, দর্শকরা কেউ কেউ হয়তো জানেন, মানে আফ্রিকার দলগুলোর কথা যখন উঠে সবচেয়ে সফল দল বলা হয় ক্যামেরুনকে। মানে সবচেয়ে সফল দল, 8 বার তারা আসলে বিশ্বকাপ খেলছে। আপনাদেরকে জানা রাখি, কোয়ালিফায়ারে এই কাবো ভার্দে ক্যামেরুনকে আসলে পিছনে ফালায়া গ্রুপে হলো যে স্টেজে চ্যাম্পিয়ন হয়ে তারপর হলো যে বিশ্বকাপ খেলতে আসে, ঠিক আছে। এই দিক থেকে হলো যে আরিকের যুক্তি বা ভাইয়ের একটু যেটা বলতেছিল, উইচ ইজ ট্রু, যে আসলে কাউবার্ডদের কোনো, আমরা যখন বিশ্বকাপ চলে 4 বছর পর পর, কিন্তু আসলে প্লেয়ার তো জাজ করা হয় আসলে লিগ দিয়ে, ক্লাব দিয়ে, যারা রেগুলার খেলা চলে, ঠিক আছে, মৌসুম দিয়া। সেইখানে হয়তো কাউবার্ডদের কোনো প্লেয়ারের ওরকম জলজলে নাম নাই। কিন্তু ও মাই গড, আজকে যদি আর্জেন্টিনার এগেইনস্টে কাউবার্ডদের গেম না থাকতো, আর ওটা যদি আমার হলো যে মানে ফ্যামিলি প্রদত্ত, মানে জন্মের পর থেকে ওটা যদি আমার টিম না হইতো, তো ট্রাস্ট মি আই উড হ্যাভ সাপোর্টেড কাবো ভার্দে। এবং আমার মনে হয় যে আমার একটা ফিক্সড টিম না থাকলে আই এম আ ফ্যান এট দিস মোমেন্ট। আমি আসলে ওই ইনথুজিয়াজমের ফ্যান, কারণ যত যেই দলই পছন্দ করি না কেন, ভালো খেলা দেখতেও ভালো লাগে, মানে ফুটবল ভালো দেখতেও ভালো লাগে। কি বলেন ভাই আপনি? হ্যাঁ হ্যাঁ, ট্রু। মানে যেটা বলতেছিলাম যে তথ্যগত একটু করি, যে কাবো ভার্দের খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট আছে, ওদের দেশে 5 লাখ লোক, বাইরে থাকে 7.5 লাখ লোক। আসলে একটু ভুল আছে আমার, মানে মানে ওদের দেশটাও তো খুব অদ্ভুত। এই দেশে কেউ থাকতো না, পর্তুগিজরা গিয়ে আসলে দেখছে যে একটা ব্যারেন ল্যান্ড, যাই হোক, সেটা দাস প্রথা এবং অনেক ইয়ে আছে আর কি ওদের। এখন ওদের যে ছেলেটা আজকে টুর্নামেন্টের সেরা গোল, মানে এটা নিয়ে আমরা আসলে অনেক আলাপ করতে পারি, সেকেন্ড গোলটা ওয়াটার গোল, যে গোলটা দিল, এই প্লেয়ারটাকে ওদের কোচ খুঁজে পাইছিল হচ্ছে ইনস্টাগ্রামে সে হচ্ছে পোস্ট দিত যে আমি এরকম খেলতে চাই, লা কাব্রাল। হ্যাঁ, লা কাব্রাল। তো সেই ইনস্টাগ্রাম দেখে সে হচ্ছে গিয়ে আসলে বলছে তুমি কোয়েক ভার্দের লোক, তোমাকে মানে মানে ইনফ্যাক্ট সামনের দিনে যদি নেটফ্লিক্স বা কেউ যদি একটা মুভি বানায়, দিস উইল বি আ ফ্যাসিনেটিং থিং। আগের দিনে যে ছেলেটা গোল দিছিল, সেই ছেলেটার হিস্ট্রি হচ্ছে সে আয়ারল্যান্ডে খেলে এবং সে আয়ারল্যান্ডেই বড় হয়েছে। তো তাকে হচ্ছে লিঙ্কডইনে সে যখন পাঠাইছে, পাঠানো পর্যন্ত সীমাবদ্ধ না, সে দেখে নাই এবং সে পর্তুগিজ ভাষা বোঝে না, এবং সে হচ্ছে বোঝে না, পাত্তা দেয়। তারপরে হুট করে সে একবার কি মনে করে, আচ্ছা ওটা ট্রান্সলেট করে দেখে যে বলতেছে যে তুমি কি কাপ ভার্দে ন্যাশনাল টিমে খেলবা, ট্রান্সলেট করে বোধহয় আবার ইংরেজিতে পাঠাইছে যখন তুমি তো কিছু জানাইলা না, ব্যাপারটা এরকম, তুমি তো কিছু জানাইলা না। এক্স্যাক্টলি, সরি। মানে দিস ইজ সাচ আ রোমান্টিক। এখন প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপেই বড় আসরগুলোর মজাটাই এখানে। এবার যেমন হচ্ছে অনেকে নাকশিকা বলতেছিল 48টা দল, বেশিরভাগ খেলাই হবে বোরিং, সব উড়ে টুরে যাবে। জার্মানি কুরাসাও বাদ দিয়ে আর কোনো খেলা, মানে আমি বলবো যে সেই লেভেলের একতরফা আরেকটা খেলা হয়েছে যে কানাডা কাতার 6-0, বাট ওইটা হইতেই পারে, এটা বড় টিমও হচ্ছে ধরেন 7 গোল খায় 6 গোল খায়, সেটা তো আছে, খাইতেই পারে। হ্যাঁ, কিন্তু আমি বলতেছি যে হচ্ছে এইবার যে হচ্ছে ওই ঘটনাটা যে হয় নাই, এটা 2টা কারণ আমি বলবো। এক হচ্ছে এটা ভালো কারণ, মন্দ কারণ দুইটাই আছে। খুব সংক্ষেপে বললে, ভালো কারণ হচ্ছে এই প্লেয়ার গুলা এই সুযোগের জন্যই পয়সা থাকে, যে এই ভজিনহা, মানে যার আজকে মনে হয় কত 21 মিলিয়নের উপরে তার হচ্ছে ফলোয়ার হয়ে গেছে ইনস্টাগ্রামে, ইনস্টাতেই তো না 21 মিলিয়নের উপরে। আমি গতকালকে হলো যে গতকালকে মানে এই খেলার তো আমি দেখছি 17 পয়েন্ট কত মিলিয়ন যেন ছিল, 31,000 ফলোয়ার থেকে বিশ্বকাপে আসার পরে তার এখন 21.7 মিলিয়ন। আমরা যে বিশ্বকাপের কথা বলি, বিশ্বকাপের রাজনীতির কথা বলি, বড় স্কেলে চিন্তা করেন তো, এই যে আমরা এই কোনায় বসে কেপ ভার্দে নিয়ে এত কথা বলতেছি, মানে ওরা এখন হুট করে যখন লোকজন কেপ ভার্দের সাথে ব্যবসা করতে যাবে, ওদের নিয়ে আলোচনা করতে যাবে, পলিটিক্যাল কথা বলতে যাবে, জায়গাটা গুরুত্বপূর্ণ হয়ে গেল জাস্ট ফর
এই এই একটা খেলাটার জন্য, ফুটবল বা এই একটা খেলাটার জন্য, টুর্নামেন্টের হ্যাঁ। জন্য। এবং এই যে বললাম 2000 প্রত্যেকটা আসরেই কিন্তু কোনো না কোনো টিম কিন্তু একটু নজর কাড়া বা টকটাবাট হয়, এবং বিশ্বাস যে আমি বলতে পারি যে একদম সন্দেহ, মানে কোনো সন্দেহ ছাড়াই যে 26 বিশ্বকাপের কথা ক্যাপো ভার্দের জন্যই হচ্ছে মানুষের মনে থাকে একদম। যে this was the এবং team। জেরি খুব মজার কথা বলতেছিল যে ওর জন্মের আগের গল্প ক্যামেরুনের, যে 90 সালে আমার দেখা প্রথম বিশ্বকাপ রজার মিলা। হ্যাঁ, রজার মিলা আসলে বিখ্যাত হলো মানে 94-তে। নাচটা দিয়ে, কিন্তু 90-তে সে বয়স্ক প্লেয়ার। 90-এর প্রথম ম্যাচ বিশ্বকাপের ইতিহাসে ক্যামেরুন প্রথমবারের মতো খেলতে আসে, প্রথম ম্যাচেই সে হচ্ছে আর্জেন্টিনাকে 1-0 গোলে হারা দিয়েছিল। তৎকালীন বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, আবার এই অভ্যাস পুরনো যে মানে প্রথম ম্যাচে হারাটা। সকল বড় টিমের প্লেয়ারদের মোটিভেশন আগের থেকে অনেক কমে গেছে, যে বিশ্বকাপ মানেই যে হচ্ছে একটা অনেক বড় ব্যাপার, বিশ্বকাপ আসলে এখন হচ্ছে এরা চিন্তা করে আচ্ছা আমি আসলে বিশ্বকাপ না থাকলেও তো আমি একটা বড় টিমে খেলি, 4 বছর ধরে এটা আমার রুজির ব্যাপার। রোনালদো খুবই একটা, ধরেন অনেকের কাছে বিতর্কিত লাগবে, রোনালদো বলতেছে যে আমার 6-7 ম্যাচ দিয়ে কি আমার গ্রেটনেস হবে, আমি এখন এটা ট্রু, কিন্তু আবার এটা বিতর্কিত, এটা নো ওয়ান এলস ইউজ টু সে দ্যাট। মানে ধরেন 70-এর দশকের পেলে কখনোই বলতো না যে আমি পেলে, আমি 6-7 ম্যাচ দিয়ে কি আমার গ্রেটনেস হবে, আমি তো সারা জীবন গ্রেট। ম্যারাডোনা এটা বলতো না, দে ইউজ টু সে যে ওয়ার্ল্ড কাপ ইজ দ্য অনলি থিং। সো যে জিনিসটা থ্যাঙ্কস টু মেসি নিয়ে যতই বিতর্ক থাক, 22-এ মেসি রিভাইভড ইট, যে না আমি ওয়ার্ল্ড কাপটা জান দিয়ে হলেও জিতবে, অ্যান্ড হিজ টিম ফলোড দ্য সুইট। এই ওয়ার্ল্ড কাপে আমি বলবো যে মেসির 8 গোল তো এটা অ্যামেজিং ব্যাপার সোফার, এর বাইরেও যে শুনলে খুশি হবে, আমি বলবো যে মেসির বিগেস্ট ফ্যাক্টর হচ্ছে রিভাইটালাইজিং দ্য ওয়ার্ল্ড কাপ। প্রত্যেকটা টিমই এখন যে আবার হচ্ছে জান দিয়ে খেলা, প্রাণ দিয়ে খেলা, কিন্তু স্টিল ওই বড় টিমের যে একটু সেফ খেলা, একটু, সো এই সুযোগটা আবার ছোট টিম নিচ্ছে, দিস ইজ দ্য বেস্ট থিং। এটা আমার ক্যাপো ভার্দে একটা জিনিস মনে হয়েছে যে আসলে মানে খেলা নিয়ে তো বিস্তারিত আলাপের চাইতে মানে স্পিরিটটা, মানে একটা হয় না যে একটা টিমের একটা স্পিরিট আছে, এবং আমরা 120 মিনিট পর্যন্ত চেষ্টা করেই যাচ্ছি। কারণ বিশেষ কারণ আমি ভাবছিলাম ম্যাচটা কিভাবে যেতে পারে, যে ইউজুয়ালি যদি কোনো রেজাল্ট বের করতে হয়, কারণ এই টিমগুলো হয় কি যখন চেস করতে হয়, যখন আপনি মানে 1-0 পিছিয়ে গেছেন, যেটা হয়েছে 1-0 পিছিয়ে যাওয়ার পরে প্রবলেমটা যেটা হয় যে এই টিমগুলো হয় কি যে একটু চেস করতে গিয়ে একটু ওপেন আপ হয়ে যায়, উল্টা কাউন্টারে খেয়ে যায়, যেটা অস্ট্রিয়ার সাথে আমরা দেখলাম। অস্ট্রিয়ার সাথে স্পেনের না, অস্ট্রিয়ার সাথে যে আপনার যে আর্জেন্টিনার যে খেলাটা, আর্জেন্টিনার খেলাটা, লাস্ট গোলটা, হ্যাঁ, সো ওই দিক থেকে এইটা একটা টেনশন ছিল। ওরা যখন ধরে রেখেছে, স্পিরিটের কথা যেটা বলছি, যেটা ধরে রেখে 2বার কামব্যাক করা, দ্যাট ইজ সামথিং। মানে ওয়ান্স আচ্ছা আমি একটা জিনিস হলো যে আমরা হলো কাভার দিনে অনেক কথা বলতেছি, আমরা মোমেন্টাম ইনথুজিয়াজম অনেক কথা বলতেছি, এইটা হলো যে আমার মনে হয় যে আমার এবং দর্শকের রিলেটিভ, আপনারা তো খেলা দেখছেন, আমাকে হলো যে আরে প্লিজ হলো যে আমরা কাভার দিনে অনেক কথা বলতে আমার মনে হচ্ছে ওদের গ্রেটনেসের জায়গায় আমরা আমাদের মানে আর্জেন্টিনার উইকনেস গুলো নিয়ে কথা বলতেছি না। যতই আমরা হলাম যে বলি বড় টিম, হট ফেভারিট, লেগাসি ওয়ালা টিম, হ্যাঁ, কিন্তু যদি আমি বায়াসনেসটুকু সরাই নিই, শুধুমাত্র হলো যে ফুটবলের দেখার চোখ থেকে দেখি, আমারে খোঁচানোর জন্য না, একদম বায়াস ছাড়া, তোমার কি মনে হয় মানে আজকের মানে আমরা যে খেলা নিয়ে কথা বলছি কাভো ভার্দে ভার্সেস আর্জেন্টিনা, আমরা কাভো ভার্দে আমরা এই মুহূর্তে আর্জেন্টিনা নিয়ে একটু কথা বলি যে কি ছিল সেটা। আর্জেন্টিনার যেটা মানে হলো যে এক হচ্ছে যে ডিফিকাল্ট, মোটামুটি একটু স্ট্রং একটা পজিশনের, মানে হয় না যে একটা রেজাল্ট নিয়ে এসছে, এটা কিন্তু একটা বড় ফার্স্ট টেস্ট ছিল, হ্যাঁ, ক্যাপো ভার্দের এগেইনস্ট এই বিষয়টা। কিন্তু আমি যে টিম বললাম, আমি সেটা আমিও কয়েকদিন আগে একটা শোতে বলেছিলাম আমাদেরই, যে ডি মারিয়াকে একটা মিস করার একটা বিষয় কিন্তু আছে, বিকজ হয় কি যে একটা টিমের কিন্তু অনেক ধরনের মানে অস্ত্র লাগে, হ্যাঁ। এইবার কিন্তু এই ম্যাচে আমরা দেখেছি যে কর্নার থেকে, সেট পিস থেকে কিন্তু গোল এসছে, উইচ ওয়াজ আ ভেরি স্ট্রং। একটা হচ্ছে ডিরেক্টলি, আর একটা হচ্ছে যে ওই যে লিসান্ড্রো যেটা হচ্ছে ফ্লিক অন করে হচ্ছে ও যেটা করলো আর কি। দিস আর ট্যাকটিক্স ব্রেকডাউন করার জন্য হয় কি যে একটা স্ট্র্যাটেজিতে গেলে কিন্তু সবসময় হয় না। আর্জেন্টিনার সবচেয়ে উইকনেস যদি আমি বলি যে এখনো উইং এর দিক থেকে, স্পেশালি এবং ফুল ব্যাকস এবং উইঙ্গার্স এর ক্ষেত্রে কিন্তু বিশাল বড় একটা আর্জেন্টিনা ভেরি সেন্ট্রাল। আমার মনে হয় যে এটা এক্স্যাক্টলি মনে হয় না যে ভাই এরা ভুলে গেছে যে আসলে খেলা হলো যে ওয়েল, মানে আমি আদার ওয়ে রাউন্ডে বলতে চাই, সো ফার ইটস অল অ্যাবাউট মেসি ম্যাজিক, সিম্পলি মেসি ম্যাজিক। তো মেসির এই লেভেলের ম্যাজিক পাওয়ার পরে আপনার আসলে আর কিছু দরকার নাই এখন এই টিমের। আমি একটা কথা মানে আর্জেন্টিনা ফ্যানদের উল্টা আমি বলবো যে অস্ট্রিয়ার সাথে ম্যাচটা আর্জেন্টিনা অ্যাজ এ টিম খুব ভালো খেলছে, দ্যাট ডিফেন্স ওয়াজ ভেরি গুড। এখন এই টিমটার ক্যাপাসিটি আছে, ক্যালিবার আছে, এবং সবচেয়ে বড় কথাই যেটা বলতেছিলাম যে ট্রাই টু প্লে অ্যাজ এ টিম, প্লে ফর মেসি। বাট হ্যাভিং সেড দ্যাট, গতবারের যেই জোশটা ছিল, সেকেন্ড টাইম এই জোশ আনা কিন্তু বেশ কঠিন।
আপনি গত বছর ধরেন না মেসির জন্য হ্যাঁ, একটা হ্যাঁ, হ্যাঁ। বিশ্বকাপের না, জন্য না, আমরা এবারও সবাই মেনে তাই। খেলছি। হ্যাঁ, এইবার হয়েছে কি দেখেন ওই ফিল্ডিংটা কিন্তু আসবে না, কারণ এই ইউ feeling অলরেডি টা ওয়ান ইট আসবে না, ওয়ান্স। হ্যাঁ, বাট হ্যাঁ। হয় না, গতবার টিমটাও কিন্তু মোরাললেস কিন্তু একটা জায়গাতে ব্যালেন্সের, বয়স কম ছিল সবার, বয়স কম ছিল। ডেপল একটা পিকে জায়গা ছিল। এখন আপনি দেখেন যে মানে এনজো ফার্নান্ডেজ, ম্যাকালিস্টার এন্ড ডেপল হচ্ছে আপনার মিডফিল্ডের বাইরে, কিন্তু ব্যাকআপস কম, উইং এ একটা উইঙ্গার নাই কিন্তু। এবং এই তিনজনই কিন্তু খুব আহামরি খেলতেছে না। ম্যাকালিস্টারের এই যে লিভারপুলের হয়ে জঘন্য সলিড বাট খেলছে। নট গ্রেট। হ্যাঁ, না সেটা তো খেলছে, কিন্তু গতকালকে ম্যাকালিস্টারের দোষ আমি কমই দেবো। আমার মানে আমার যেটা দোষ মনে- আমি না, মোস্ট ডিসঅ্যাপয়েন্টিং আমি বলবো যে লাউটারো মার্টিনেজ। আমি ভাবছিলাম যে মানে লাউতারো মার্টিনেজ well, having disappointing। said everything, মানে আমি বুঝি না, আমি একটা লাস্টে একটু বলি ভাই, সেটা হলো আমি বুঝি না, এটা বোধহয় হলো যে আমার হয়তো যোগ্যতা নিয়ে কথা বলার, আমি বুঝি না আলমাদারিস রিপিটেটিভ পারফরম্যান্সের পরেও কেন স্টার্টিং 11-এই আমার আলমাদারা থাকতে হবে, কেন আমার বাকি প্লেয়ার গুলো, আমি যেটা এখন হলো যে বন্দনা চলতেছে যে প্লেয়ার গুলো নিয়ে, সে হয়তো ঠিক আছে নকআউট ম্যাচ, দিস ইজ নট দ্য প্লেস যে এক্সপেরিমেন্ট করবে, কিন্তু হ্যাভিং সেড দ্যাট আমি হলাম দেখতেছি যে আমি এক্সপেরিমেন্ট করার যদি জায়গা নাও থাকে, যারা নিয়ে আমি এক্সপেরিমেন্ট করবো না ভাবতেছি, তার সঙ্গে তো সিনক্রোনাইজেশনটাই হইতেছে না, আমার ওইটাই স্লো কিন্তু হয়ে আমি বললাম যাচ্ছে। যে যেটি প্রবলেমটা হচ্ছে কি, গতবারে আর্জেন্টিনার সাথে এবার আর্জেন্টিনার যে পার্থক্যটা হইতে পারে, গতবার আর্জেন্টিনা ছিল সাহসী, ধাপা ধাপ হচ্ছে পাপু গোমেজের মতো প্লেয়ার বাদ দিয়ে দিল, বললো যে হচ্ছে সিনিয়র প্লেয়ার বাদ, 3টা জুনিয়র প্লেয়ার এই প্রোগ্রামে না, আমি অন্তত আরো 2বার বলছি। এই যে আমরা যে মিডফিল্ডার কথা বলি, এরা বেসিক্যালি সৌদি আরবের সাথে হারের পরে রিয়েলিটি চেক, যে না ভাই যা হয়েছে হবে, আমরা পারবো না, আমরা হচ্ছে এবার নামায় দেখি এদেরকে। এইবার আর্জেন্টিনা হচ্ছে এই প্লেয়ারগুলোই কিন্তু এজেড প্লেয়ার, এই প্লেয়ারগুলাই কিন্তু এখন এদের সাবস্টিটিউশন হিসাবে ইয়াং প্লেয়ার এরকম দেখা যাচ্ছে না, ইভেন সেই জোশটাও দেখা যাচ্ছে না। মানে আমি জানি না উলিয়ান আলভারেজের কি চলতেছে, ক্লাব ইস্যু অন্যান্য কি ইস্যু, পারফরমেন্স একটু ডাউন, বেশ ভালোই ডাউন, যে ভালো উলিয়ান down। আলভারেজের কথা আমরা ভাবি বা বলি ভালোই ডাউন, কিন্তু আমি বুঝতে পারতেছি না, আমি কোনো পজিশনের জায়গায় যাবো না। এই যে আমরা নিকোপাস নিয়ে কথা হচ্ছে, নামানো হচ্ছে না, বারকুনিয়া কথা হচ্ছে, নামানো হচ্ছে না, সিমেনি নিয়ে কথা হচ্ছে, নামানো হচ্ছে না, সোলোসা নিয়ে কথা। দ্য থিং ইজ গ্রুপ পর্বেও কিন্তু এদেরকে দিয়ে হলো যে এক্সপেরিমেন্টটা করানো Exactly, হয়নি, মানে ওই যে- ঠিক আছে নকআউট না, আমি বুঝে নিলাম যে ঠিক না, আছে না, দিস ওই ইজ যে আ ভেরি কোচের যে ব্যাপারটা, এখন এরা তো কোচের সোলজার হয়ে গেছে, কোচের একটা বিশ্বস্ততার ব্যাপার থাকে, হিউম্যান। এই লিভারপুলের কথা একটু বলি, যে ক্লপের টিমের একটা পর্যায়ে ঝামেলাটা শুরু হয়েছিল, যে আমার বয়স্ক প্লেয়ার, এক্সপিরিয়েন্স প্লেয়ার, এদেরকে আমি যেই কারণে বিখ্যাত কোচ হয়েছি, যে হচ্ছে আমি বয়স্কদের বাদ দিয়ে ইয়াংদের সুযোগ দিচ্ছি। অল অন এ সাডেন আমার যখন এটা সেকেন্ড টিম হয়ে যায়, আমি যখন অনেকদিন ধরে টিমটা রান করি, তখন আমার জন্যই আবার ওইটাই প্রবলেম হয়ে দাঁড়ায়। আমি কিন্তু এখন আর ওই বিপ্লবটা আর থাকে না, এখন হয়ে যায় যে আমার সেট প্লেয়ারেরা, আমার মানে ম্যাকেলিস্টারকে বাদ দিয়ে দিব, সে আমার একটা ওয়ার্ল্ড কাপ দিচ্ছে, আমি হচ্ছে ওই যে রোমেরোকে বাদ দিয়ে দিব, সে যতই খারাপ খেলে, সে আমার একটা ওয়ার্ল্ড কাপ খেলছে, মানে এই জায়গাটায় সমস্যাটা হয়ে যায় কি, আমার মনে হয় যে যেহেতু হলো যে মেসিকে ঘিরে এখন পর্যন্ত কিন্তু মেসিকে ঘিরে আর্জেন্টিনার ট্যাকটিক্স এবং সবকিছু সাজানো, যত যাই বলি না কেন, কিন্তু সেই জায়গায় হলো যে ভাই ব্রাদার প্রো ম্যাক্স ব্যাপারটা আসলে ইদানিং একটু আমার এবং মনে যদি হচ্ছে সৌদি আরবের মতো ব্যাপার হইতো তাইলে হয়তো হইতো, যেহেতু এটা হয় না, এরকম ডিজাস্টার এখনো হয় না এখন পর্যন্ত। না মেসি গোল দিচ্ছে, কিন্তু বাকিরাও হলো যে এখন পর্যন্ত কিন্তু ডিপল খারাপ খেলে মানে নাই। আমরা হয়তো আলোচনা এটা বেশি যাচ্ছে, এই জন্যই বলি যে আমার কাছে মনে হয়েছে, মানে রিয়েলিকে ভয় দেখানোর জন্য না, সিরিয়াসলি আমি হোপও করতেছি তাই, কারণ সালারও একই কেস, মানে সালারও এটা হচ্ছে শেষ ওয়ার্ল্ড কাপ হওয়ার কথা, এন্ড সালাও আসলে হচ্ছে লিভারপুলের অনেক কিছু যেটা, কিন্তু ইজিপ্টের হয়ে বড় কিছু যেটা, এন্ড দ্য সেম থিং উই স, এই ইজিপ্ট হয়তো আর্জেন্টিনার মতো লেভেলের বড় টিম না, কিন্তু এই বাদেই যদি এরকম কাঁপাই দিতে পারে, ইজিপ্ট হ্যাজ দ্যাট ক্যাপাসিটি। ইজিপ্ট সেই সেম খেলাটাই খেলতেছে, সালার জন্য খেলতেছি, এবং হচ্ছে আমরা এক ধরনের, আপনি দেখেন অলরেডি কিন্তু ইজিপ্টে ওমর মারমুশের মতো প্লেয়ার আছে, সে এটাই বলছিলাম ট্রেসেকের মতো player আছে, মানে হ্যাঁ। মারমুশ কিন্তু সামহাও, আমরা যে সিটিতেও যে খেলা দেখেছি, মারমুশ সামহাও খুবই নিষ্প্রভ টাইপের একটা জায়গাতে কিন্তু এখন ধরেন চলে গেছে। বিগ ম্যাচ মে ইনডিউস বিগ থিংস, মানে প্লেইং এগেইনস্ট আমি একটা কথাই বলবো, যে সালার কথাটা নাইলে আপনারা কেউ বলবেন না, কালকে সালা যে জিনিসটা দেখাইছে, ইট সাইন সামথিং রিয়েলি বিগ। ওই মোমেন্টে আইসা একটা পানেনকা নেওয়া, এবং সে, আমি তো সালা কোন ধরে চিনি, কম কথা বলে বলে বোঝা যায় না, বাট হি ইজ সো ইন্টেলিজেন্ট, হি ইজ রিমার্কেবল ইন্টেলিজেন্ট গাই, অ্যান্ড হচ্ছে সে পরে বলছেও যে আমি এই শটটা নিছি, একটা বড় কারণ ছিল আমার বাকি পেনাল্টি টেকারদের কে উৎসাহ দেওয়া, যে দেখো পেনাল্টি টেকিং ইজ নট দ্যাট টাফ, এবং ওর লাস্ট শট নেওয়ার কথা, ও 3 নম্বর শটটা নিছে, যে একটা মিস করছে অস্ট্রেলিয়া, মোমেন্টামটা গেইন পেয়ে যাচ্ছে, অস্ট্রেলিয়াটা মিস করে আবার দুইটা গোল পাইছে। হামজা হয়ে খেলুন, বিশ্বজয় করুন, সাথে জিতে নিন PS5 ও স্মার্টফোন। এবং
এবং আপনি আরেকটা মজার ব্যাপার দেখেন, ওই যে AI 22-এর কথা বলতেছিলাম, এটা খুবই আলোচিত একটা ঘটনা। রায়ানকে যখন অস্ট্রেলিয়া মনে করলো কি খুব চালাকি করে ফেলছে, যে হচ্ছে কি ওরা হচ্ছে ইসেকে পেনাল্টি সেভ করতে পারে। হ্যাঁ, ও অনেক বিখ্যাত গোলকিপার, ইংলিশ প্রিমিয়ার লিগ খেলছে, মানে অস্ট্রেলিয়ার ওয়ান অফ দ্য মোস্ট ক্যাপ। হ্যাঁ, ইসের পরে মনে হয় কাহিলের পরে মনে হয় ওরই সবচেয়ে বেশি ক্যাপ। কোচ করলো কি ওদের অ্যাসিস্ট্যান্ট কোচ, ওটা আমি তখনই দেখতেছিলাম, আমি বলছি ভলা, মানে ইজিপ্টের আজকে হয়ে যাবে, ইজিপ্ট আজকে জিতে যাবে, কারণ কি ও বসে বসে ওই যে লেভান্তের সাথে, লেভান্তে তো না জিরো না কোন টিমে লেভান্তের সাথে যে রিয়ালের ইসের মধ্যে কানাডার ভিডিও দেখতেছিল যে ওইভাবে ডাইভ দিবে মানে দিস ইজ ট্যাকটিক্যাল জায়গা থেকে। আগে যেটা ছিল যে বড় টিমের অনেক অ্যানালিস্ট ছিল, অনেক খুঁজে বের করতো, বাট আই থিংক সালা ভার্সেস মেসি এগুলি না, এই সালা ভার্সেস মেসি দিয়ে একটা মজার কথা দিয়ে আমরা এই টপিকটা অন্য টপিকে যাবো। কিন্তু সালা ভার্সেস আই গট টু নো সামথিং, সেটা হলো যে সালাকে জিজ্ঞেস করেছিল যেহেতু সালার এটা লাস্ট বিশ্বকাপ, সালা আসলে লাস্ট ম্যাচ আসলে কার এগেইনস্টে খেলতে চায়, ঠিক আছে? সালাকে একটা অপশন দেওয়া হয়েছে, তার মাঝখানে লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, আর দেওয়া হয়েছিল হ্যারি কেইন এবং আরেকজন, যাই হোক এদেরকে দেওয়া হয়েছে। এবং তাদের মাঝখান থেকে সালা চুজ করছে সে লিওনেল মেসির এগেইনস্টে হলো যে খেলতে চায়, লাস্ট গেমটা আসলে সে খেলতে চায়। এন্ড গেস হোয়াট, গেস হোয়াট, দিস ইজ গোইং টু হ্যাপেন। ভেরি সিমিলার টাইপের প্লেয়ার কিন্তু, তাই না? রাইট উইং এ, লেফট ফুটেড। হ্যাঁ, মানে আদার ওয়ে রাউন্ড, সে আসলে যেটা বলতে চাইছে যে লিওনেল মেসি তার বিশ্বকাপের শেষ ম্যাচটা সালার সাথে খেলতেছে, দ্যাট উড বি আ প্রাউড মোমেন্ট ফর সে বলতে কি চাইছে সেটা জানি না, সে যেটা বলছে সেটা এটাই। কিন্তু হলো যে দিন শেষে হলো যে এই ধরনের মানে যাদেরকে কিংবদন্তি বলা হয় বা যাদেরকে এই ধরনের সম্মান করা হয়, তাদের আসলে কার লাস্ট গেম হবে সেই সব জায়গায় না গিয়ে আমাদের মনে হয় দুইজনের ওই ব্যাটলটা আসলে এনজয় করা উচিত। এই ব্যাটল দেখে মনে পড়লো রাউন্ড অফ ইয়েতে হলো যে স্পেনের খেলা কবে একটু দেখি আমরা। ওই যে সবচেয়ে আমরা তো আসলে যে আরো দুইটা ম্যাচ নিয়ে আমাদের কিন্তু আলাপ করা কথা, সেটা হচ্ছে যে এখানে দুইটা বিগ গেম, যেটা একটা আমার মনে হয় যে এই যে ক্যাপ ভার্ডেটার আগে যেটা গেম অফ দ্য টুর্নামেন্ট ছিল সেটা হচ্ছে যে পর্তুগাল এন্ড ক্রোয়েশিয়া, এবং অলসো ইংল্যান্ড এন্ড কঙ্গো। ক্রোয়েশিয়ার কথা হঠাৎ করে আমার হলো যে লুকা মদ্রিচের ফেসটা আমার মুখের সামনে আবার ভেসে আসলো, এবং ভিআর লুকা মদ্রিচ তো বরাবরই ভিআর এর এগেইনস্টে, সে তো ইয়েই করে এটা নিয়ে। কিন্তু দ্য থিং ইজ যাই বলুক না কেন, মানে এই ওই হাসিটা, গোলটা যখন হলো ইয়ে করা হইলো, তারপরে যে লুকা মদ্রিচের হাসিটা দেখে মানে and the question, এটা না ক্রিকেট নিয়েও যখন আলোচনা, ক্রিকেট তো আরো মানে তাও ক্রিকেটের একটা ব্যাপার আছে, ক্রিকেট কিন্তু স্টপ গেম, মানে ক্রিকেট হচ্ছে প্রতিটা বলের পরে স্টপ আছে, ফুটবল তো কন্টিনিউয়াস গেম। এই যেমন হাইড্রেশন ব্রেক নিয়ে আমরা বলতেছি, কেন হাইড্রেশন ব্রেক তো খারাপ কি, প্লেয়াররা পানি খাবে, মানে সাদা চোখে খুব ভালো জিনিস, কিন্তু কন্টিনিউয়াস গেমের মুশকিল হচ্ছে কন্টিনিউটিটা, ফ্লো। এখন আমি ভার চাই আমার ইসের জন্য, চাই আমার আসলে কারেক্ট রেজাল্টটা যেরকম কত দূরের জন্য যাবে, মানে হচ্ছে কালকে একজন একটা ভালো প্রশ্ন করতেছিল যে হচ্ছে আমি মানে ওই একজন ফুটবল বিশ্লেষক, আমি নাম বলে গেছি, উনি বলতেছিলেন যে আসলে আমি কি পুরো টেকনোলজির উপর বিশ্বাস করবো? আমি বিশ্বাস করবো যে 100 মিনিট ধরে এই বলটা লাথানোর পরে ওর মধ্যে এইরকম ব্যাপার আছে যে একটা চুল পরিমাণ, একটা চুল বেসিক্যালি একটা চুলের ভাইব্রেশন ধরতে পারে, ওই যে চুল পর্যন্ত ওই লেভেলের টেকনোলজি আসলেই হচ্ছে আপনার আছে কিনা, এবং যদি না থাকে বা থাকে এই বিতর্কগুলো চলবেই। বাট দিস ইজ ডিসঅ্যাপয়েন্টিং। একই সাথে ফুটবল যেহেতু ফ্লোয়িং গেমটা যাতে নষ্ট না হয় সেটা মাথায় রাখাটা খুব জরুরি। সো এক্স্যাক্টলি, প্লাস মানে ওইটা আই থিংক গেম অফ দ্য টুর্নামেন্ট, বরং মানে কেপ ভার্ডে এবং দুইটাই প্লাস, এবং এটার সাথে যেটা আসলে আমাদের মানে বল দামি অফ দ্য টুর্নামেন্ট সেনেগাল। I was just thinking সেকেন্ড গোলের পরে আমার মনে হচ্ছিল যে ফুটবলের একটা খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে নেক্সট গোল উইল ডিসাইড দ্য ম্যাচ, এবং হচ্ছে ব্রিটিশদের একটা অনেক পুরনো একটা প্রবাদ আছে, দ্য মোস্ট ডেঞ্জারাস লিড ইজ 2-0। যদিও এটা হচ্ছে আবার আধুনিক দর্শকরা এটা মানে অ্যানালিস্ট এটা ঘুরায় দেয়, তারা বলে যে 2-0 নাকি সবচেয়ে ডেঞ্জারাস। হ্যাঁ, কিন্তু 2-0 সময় আমার বারবার মনে হচ্ছিল এটা 3-0 হবে। খেলা যেই টাইপে যাচ্ছিল, সেনেগালের ডিফেন্স পেনিট্রেট করতে পারতেছে না, উল্টা এখানে স্পেস পায়া টেম্পারামেন্টের বিষয়, জাস্ট সিম্পলি টেম্পারামেন্টাল কনফিডেন্স, মানে কনফিডেন্স। এদিকে আইসা উপরে উঠে আসতেছে, নিকোলাই জনসনের মতো প্লেয়ারকে হচ্ছে গিয়া, মানে চেলসিতে সে যত ফ্লপি হোক, সে প্লেয়ার ভালো, তারে হচ্ছে গিয়া নামা এইদিকে সে অ্যাটাকে যাচ্ছিল। And I never thought Belgium could score once, let alone twice. এবং ওই নিজেরা মারামারি করতেছিল, মানে ট্রোসার আরেকজন কে জানি হচ্ছে দেখতেছে সেনেগালের প্লেয়ারকে থামাচ্ছে, আর বাটা তোর দরকার কি ওর থামানোর, ঝগড়া করে মরে যায়। It was stupidity, মানে it was just brain fed moments. পেনাল্টিটা was very harsh,
বাট পেনাল্টিটা হার্শ আসলে না, সেটা পরের আলোচনা। ইট নেভার কুড বি 2-2, মানে ওই 2-0 থেকে 85 মিনিটস এন্ড দে ওয়ার ডমিনেটিং। ডি ব্রুইনার মতো প্লেয়ারকে উঠায় নিছে, যে হচ্ছে মানে ডি ব্রুইনাও উঠে গিয়ে মানে ইট ওয়াজ ভেরি। আরেকটা জিনিস সেটা হচ্ছে লাস্ট রাউন্ড অফ 32 তে, সেটা হচ্ছে যে ওয়ান প্লেয়ার হু স্টুড আপ ক্লাচ মোমেন্টে, সেটা হচ্ছে হ্যারি কেইন। অ্যাবসলিউটলি, যেই জন্য আমি বলতেছি যে সেনেগালেরটাকে বলতে আমি বলতেছি, কিন্তু ডিআর কঙ্গোটাকে বলতে আমি বলার সুযোগ নাই। By the way, explain করলো, When the সেনেগালের time came, he delivered. মানে ওয়ে হি ডেলিভার্ড এন্ড ওয়ে হি পারফর্ম। ইভেন আমি উল্টা বলবো যে আমরা সবসময় বলি, একটু আগেও যেটা বলতেছিলাম, আফ্রিকান টিমদের এগেনস্টে যায়, যেটা গেল বেলজিয়ামের সাথে পেনাল্টিটা, ইংল্যান্ডের সাথে কিন্তু উল্টা হয়েছে। ইংল্যান্ড বরং একটা জেনুইন পেনাল্টি, আই অলওয়েজ থট ইট ওয়াজ আ পেনাল্টি। really soft, মানে sort ভাই, of মানে এই পেনাল্টি থেকে হলো যে আমার হলো যে রোনালদোর পেনাল্টির কথা মনে পড়ে গেছে। হ্যাঁ। বিসমিল্লাহ বলছিল। হ্যাঁ, এক্স্যাক্টলি, মানে Knockout এর first goal, হ্যাঁ, হ্যাঁ, ওটা যে good knockout এর penalty। first, এবং exactly, একটা মাত্র টাচ, হ্যাঁ, মানে ডি বক্সে পুরো এই ম্যাচে প্রথম হলো একটা যে touch। ক্রিশ্চিয়ানো রোনালদো হলো যে কোনো নকআউট স্টেজে আসলে গোল করলো। তো সেটা নিয়ে হলো যে কি কি যেন চলতেছিল। না, ওয়েল, ইতিহাস এত দিকে আসে। আজকে যখন আমি একটা লেখা লিখে আসলাম, সেখানে বলতেছিলাম যে রোনালদো কুড বি ভেরি ইন্সপায়ার্ড। স্পেনের সাথে কিন্তু হ্যাট্রিক আছে, সো স্পেনের সাথে যেহেতু ম্যাচ That was a very good game, 2018 সালের, যেটা হ্যাঁ, 3-3 ড্র ছিল মোস্ট 18 সালে। ভাই স্পেনের সাথে ম্যাচ থেকে, স্পেনের সাথে পর্তুগালের ম্যাচ থেকে আমার মনে পড়লো। আচ্ছা, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, মানে সব বাদ দিয়ে আপনার কাছে বেস্ট প্লেয়ার কে এই মুহূর্তের? এই মুহূর্তের মানে অবশ্যই অবভিয়াসলি মেসি, তার আচ্ছা, ঠিক আছে, বুঝছি। চিন্তা করলে What about you? মানে মেসি তো ইজ অলরেডি দেয়ার। আচ্ছা, আমি ঠিক আছে। বলবো যে এখন ইয়াং প্লেয়ারদের মধ্যে দেখেন, এমবাপে উই অল নো, এটা আসবেই হয়তো। আর ওই যে আমি একটু আগে আচ্ছা। ইয়াং প্লেয়ারদের মধ্যে আমি যদি বলি, ধরেন যে মাইকেল অলিসে, লামিন ইয়ামাল এবং মেবি ভিনি, বাট ভিনি তো আসলে ওই জায়গাটা এইখানেই চলে আমি গেছে। হলাম যে Vinny আরে Osimhen। তোমাকে থামাতে চাই। এই প্রশ্নটা করার কারণ ছিল মানে বিকাশের ড্রিম কাপ নামে একটা হলো যে শো যায়, সেখানে হলো যে বাংলাদেশের ফুটবলার হামজা চৌধুরীকে জিজ্ঞেস করা হয়েছে যে 1 ভার্সেস 1-এ যদি মাইকেল অলিসে আর হলো যে লামিন ইয়ামালকে রাখা হয়, তাহলে আসলে কে জিতবে বলে সে মনে করে। সে বলছে যে এই মুহূর্তে দাঁড়ায় হলো যে লামিন ইয়ামাল হলো দ্য বেস্ট প্লেয়ার। সে ইংরেজিতে বলছে যে লামিন ইয়ামাল হলো বেস্ট প্লেয়ার। সো এই জন্য আর কি আসলে আপনাদের কাছে আমি জানতে চাইছি, হোয়াট ডু ইউ গাইস থিংক অ্যাবাউট দ্যাট স্টেটমেন্ট অফ হামজা চৌধুরী? মানে আই থিংক ওর বয়স অনুযায়ী ইজ ডেফিনেটলি ওই এইজ ক্যাটাগরি বা তার একটু পর পর্যন্ত ইজ ওয়ান অফ দ্য বেস্ট, বাট ওয়ার্ল্ড ওয়াইড সব প্লেয়ারের মধ্যে কি বেস্ট, এটা নিয়ে আমার হয়তো একটু ডাউট আছে। আমি দুইটা জায়গায়, হামজা ইজ অবভিয়াসলি গ্রেট। হামজার বাকি ভিডিওগুলো আমি বিকাশের এসে দেখতেছিলাম, খুবই চমৎকার উনি বলছেন, আপনারা ওই প্রোগ্রামটা দেখতে পারেন। সো ওইখানে আমার যেটা দুইটা, আমি মানে ওনার তো প্রশ্ন করা হয়েছে, উনি প্রশ্নের উত্তর দিচ্ছে, বাট আমি তো সুযোগ পেয়ে একটু এক্সপ্লেন যদি করতে হয় ছোট করে, আমি যেটা বলবো, প্রথমত তুলনা করাটা ইজ ভেরি ডিফিকাল্ট থিং। এবং একটা কারণ হচ্ছে ওলিসে যেই পজিশনে খেলে, ওলিসে ইজ বেসিক্যালি ইজ এ প্রোভাইডারদের প্রবলেমটা হচ্ছে মদ্রিচের কথা যেটা বলতেছিলাম, ওরা না যেহেতু গোল কম পায়, সেহেতু ওদের সাথে আসলে তুলনাটা কম হয়ে যায়। মানে আমরা কখনোই ধরেন হচ্ছে গিয়া মানে একটা প্রোভাইডার ওই লেভেলে না গেলে তার সাথে তাকে ওই হাইপটা দেওয়া হয় না। দ্বিতীয় আরো দুইটা বড় বিষয় আছে। একটা বড় বিষয় হচ্ছে ইয়ামাল খেলে হচ্ছে বার্সেলোনায়, নেক্সট মেসি, একটা ভাইব আছে, মিডিয়াও সেটা চায়। ওলিসে কিন্তু খেলে হচ্ছে বায়ার্নে, সো নট দ্যাট, মানে নট দ্যাট, আমি বলতেছি কি ইউ নো হোয়াট আই মিন, মানে ওলিসে কিন্তু মাঝে এনে ম্যাচিউর স্টেট আর কি। হ্যাঁ, আমাদের কি আমি বলবো যে ক্যারিয়ার মাত্র শুরু হচ্ছে, যেহেতু মিডিয়া সব সময় একটা সুপারস্টার খোঁজে, মেসি রোনালদোর পরে কাকে, সো বার্সায় খেলা ইয়াংস্টার, ইয়ামাল হ্যাজ দ্যাট থিং। অ্যান্ড দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনি চাইলেও ওলিসে কালকে আমি পড়তেছিলাম একটা লেখায় যে ওলিসে হ্যাজ বিন সো টিমিড একটা প্লেয়ার। সে এবারও বার্সা হচ্ছে বায়ার্ন হচ্ছে বুন্দেসলিগা জেতার পর ওলিসের ক্যামেরায় খুঁজে পাওয়া যায়, সে ক্যামেরা শাই গাই, এবং শুধু ক্যামেরা শাই হওয়ার কারণে নাকি সে আসলে ইংল্যান্ডে খেলতে পারে নাই, কারণ সে এত শাই থাকে, সে সবসময় এত হচ্ছে গিয়ে মিডিয়ার বাইরে। ইংল্যান্ডে যথেষ্ট মানে হি ওয়াজ অ্যামেজিং ফর মানে প্যালেসে যখন ছিল সে, অফকোর্স, কিন্তু ওই যে একটা বিষয় আছে যে হচ্ছে ইংলিশ ইয়েরা তারা এরকম পাত্তা দেয় না, তাদের মধ্যে এখনো ভীষণ পরিমাণে যে রেসিজমের কিছু জায়গা থাকে, ওভার মানে কি বলে ট্যাসিড রেসিজম বা যেহেতু সে ওইরকম মিডিয়া ফ্রেন্ডলি না। তো ওলিসের জন্য, ওলিসের যতটা ভালো প্লেয়ার, ওলিসের আসলে ততটা মূল্যায়ন করা বেশ কঠিন হয়ে যাবে। ওলিসে থেকে আমার মনে পড়লো ফ্রান্সের কথা, ফ্রান্স ভার্সেস প্যারাগুয়ের খেলা, রাইট?
হ্যাঁ, কথা হচ্ছিল যে সবাই বলতেছিল ফ্রান্স হলো যে এই লেভেলের হলো যে ইয়েতে যাচ্ছে, কিন্তু কি মনে হয় ফ্রান্স কি প্যারাগুয়ের সাথে হলো যে ধরা খাওয়ার একটা চান্সেস আছে? ধরা এবং খাওয়ার দুটো সাথে জিনিস- আমি বরং একটা জিনিস একটা জিনিস পয়েন্ট আউট করতে চাই। ধরেন এই যে একটা থার্ড প্লেস টিমের যে কোয়ালিফিকেশন একটা বিষয়, এখানে আমি একটা স্ট্যাটিস্টিক, সেটা হচ্ছে যে একমাত্র থার্ড প্লেস টিম যে হচ্ছে এই যে রাউন্ড অফ 16 গেছে সেটা হচ্ছে প্যারাগুয়ে। মানে যে জন্য হয় সবগুলো কিন্তু বাদ, এবং গ্রুপ চ্যাম্পিয়ন কিন্তু 12টা গ্রুপের মধ্যে 10টা গ্রুপ চ্যাম্পিয়নই কিন্তু হচ্ছে রাউন্ড অফ 16, বাদ গেছে হচ্ছে নেদারল্যান্ডস এবং জার্মানি। সুতরাং মানে এটা মানে এই যে 48 টিম, আমার কাছে সবসময় ফরম্যাট হিসেবে 32 টিমেরটাই একদম খুব ক্লিয়ার কাট ফরম্যাট ছিল। কারণ থার্ড প্লেস টিম নিয়ে কি হবে, আর প্যারাগুয়ে গেল, প্যারাগুয়ে আসলে হ্যাঁ একটা আপসেট তারা ঘটিয়েছে। ফ্রান্স ইজ ফ্রান্স না, বাট ইচ এন্ড এভরি ম্যাচ আর্জেন্টিনার ফ্যানদেরকে খোঁচানোর জন্য না, অ্যাজ এ সালা ফ্যান আমি একটু মানে এটা ইনফ্লেটেড। আর্জেন্টিনারও যথেষ্ট ভয় আছে, আর বাকি ম্যাচগুলো খুবই হাড্ডাহাড্ডি হবে, খুবই মানে এই হাড্ডাহাড্ডি হবে। স্পেন পর্তুগাল তো হার্ড টু প্রেডিক্ট, Hard to এবং predict. আরেকটা ম্যাচ যেটা হচ্ছে হার্ড টু প্রেডিক্ট সেটা হচ্ছে মেক্সিকো ইংল্যান্ড। অ্যাজটেকাতে মেক্সিকো ইংল্যান্ড, এবং ওই গরমের মধ্যে don't know what's going to মেক্সিকো happen. এখনো পর্যন্ত গোল খায় নাই, দুইটা মাত্র টিম, স্পেন এবং মেক্সিকো। মেক্সিকো ক্যান বি ব্রুটাল, মানে অ্যাজটেকা এবং ওই ফ্যান্টানদের সাথে। আরেকটা ম্যাচ আমি বলবো পিপল মে, আমি বলবো যে বেলজিয়াম ইউএসএ খেলা, ইউএসএ আগায় আছে। I also agree. আমারও তাই মনে হয়। আচ্ছা ভাই, এই যে হলো যে আমরা তো যখন খেলার মাঠের প্লেয়ার এদের নিয়ে কথা বলছি, এই যে 11 জন বা 26 জনের টিম, কোচ, স্টাফ মেম্বার সব বাদ দিয়াও বাইরে কিছু মানুষ আসলে গেম খেলেন। তো এই বাইরের গেমের থেকে আমার হঠাৎ করে হলো যে সে ঘানার তান্ত্রিককে আমি খুঁজতেছি ভাই, আমি ঘানার এই তান্ত্রিক বেটাকে খুঁজতেছি। আমি স্পেশাল সিরিজ কাগজ অর্ডার দিছি ওনার জন্য। ভাই আমারে বলেন তো আপনি, মানে ও নাকি এটা তান্ত্রিক, ও নিজের টিমটা জিতাতে পারলো না, ওই হ্যারি কেনের অভিশাপ দেয়। তারপর দিন কয় আমি হ্যারি কেনের অভিশাপ তুলে ফেলছি, না, এখনো না, গোল করে। মানে হি ডিড। আমার মনটা খারাপ হয়েছে, আমি একটা পুরান আমলের লোক তো। তান্ত্রিক বেচারা হেরে গেল হচ্ছে যে ফিফার সেটআপের কাছে, হ্যাঁ ফিফা টাকা জয় লাভ করলো, এই যে তান্ত্রিক হেরে গেল। কমিটেড টিম। এইভাবে করেই গরিব তান্ত্রিক, একজন গরিব এই যে প্রাচীন জ্ঞানী মানুষটা, মানে হচ্ছে যার প্রকৃতির সাথে এই কালা জাদু করে যে টিকে থাকে। না, আমার মনে হয় ওনার পাউডার শেষ হয়ে গেছিল, এবং আমার ধারণা এই পাউডার গরিব শেষ হয়ে মানুষটা গেছে। ওটাই তো বলতেছি। এবং আমাদের উনি হলো যে ব্রাজিল ফ্যান বা অন্যান্য ফ্যানদের কাছে ফোন দিয়ে বলছে, ওস্তাদ পাউডার শেষ হয়ে গেছে, বিকাশের টাকাটা পাঠান, লাস্ট নাম্বারটা বললেন। আমার পাউডার শেষ। আপনারা কিন্তু বিকাশে এই যে বলে দাও যে বিকাশে যাতে ঠিকঠাক মতো টাকা পাঠায়, পাঠায়। মানে বিকাশের নাম্বার ভুল হ্যাঁ, করছে। বিকাশে নাম্বার ভুল করা যাবে না, বিকাশে কিন্তু ঠিকঠাক মতো টাকা পাঠাইতে হবে, না হলে কিন্তু এই ঘানার এই তান্ত্রিকের মতো হলো পাউডার ফুরায় যাবে। আচ্ছা, শুরু করছিলাম আর্জেন্টিনা কাভার্ডে দিয়া, আমি শেষের দিকে চলে আসছি। আচ্ছা, এই আপনারা ধরো আমাকে ব্যান্টারের কারণে হোক, খোঁচানোর কারণে হোক, যে কোনো কারণে আপনারা কিন্তু আমার হলো যে খোঁচাইছেন যে আর্জেন্টিনার জন্য আসলে ফিক্সচার এমন ভাবে রেডি যে তারা আসলে উঠতে উঠতে চলে যাবে আর কি, তাদের সামনে কোনো প্রতিকূলতা নেই, কোনো অবস্টাকল নেই। ওদের সঙ্গে খেলা দেখার পরে এবং অন্যান্য সবকিছু মিলায়া হোয়াট ডু ইউ গাইস থিংক যে আর্জেন্টিনার দুর্বলতা যদি সব ছেড়ে দেই, যদি একটা লম্বা ইয়েতে দেখি ক্যানভাসে, তাহলে কি মনে হয় যে এই টিম নিয়ে বা এই খেলা বা এই স্ট্র্যাটেজি নিয়ে আর্জেন্টিনা কি হলো যে ডিফেন্ড করতে পারবে কিনা তাদের চ্যাম্পিয়নের টাইটেল? ডিফেন্ড করার চ্যাম্পিয়ন টাইটেলটা একটু টাফ আমি বলবো, বিকজ আসলে মানে আরো স্ট্রঙ্গার কোনো অপোনেন্টের সামনে পড়লে কিন্তু একটু টাফ হয়ে যাবে। বিকজ আমার মনে হয় যে ওয়ান ম্যান শো হিসেবে মেসি একা টানা এই বয়সেও ইটস লিটল টাফ। বাট ওয়ান্স অ্যাগেন মানে এখনো বলবো যে ইজি, কারণ ইজিপ্টও কিন্তু বলবো যে মিশর আমাদের অনেক মানে র্যাঙ্কিং বা সব পাওয়ার হাউসের থেকে অনেক পেছনে, এবং এর পরেও কোয়ার্টার ফাইনালেও কিন্তু আসলে ওরকম সলিড কোনো প্রতিপক্ষ মানে নেই। বাট দেন অ্যাগেন মানে বলা যায় না অন দ্য ডে আসলে কি হবে না। এবং ফ্রান্সকে নিয়ে আমি যেটা বলছিলাম যে ফ্রান্স একমাত্র ওইভাবেই হারতে পারে অন দ্য ডে ফ্রান্সের কপালটা ভালো না, মানে গোলটা মানে বলটা গোলের মধ্যে ঢুকলো না টাইপের। মানে ঠিক যেরকম আমি বলি যে 90 সালে ব্রাজিল আর্জেন্টিনার খেলাটা, ব্রাজিল ওই দিন হচ্ছে 27টা শট অন টার্গেট, বারে লাগছিল মনে হয় 8টা না কয়টা, আর আর্জেন্টিনা পুরো ম্যাচে একটা শট অন টার্গেট মেরানো। সো ওই রকম কিছু যদি হয় ফ্রান্সের সাথে, আর্জেন্টিনা বাদই দিলাম, এই ফ্রান্সকে আটকানোর মতো আমি কাউকে দেখতেছি না সো ফার। তাহলে হলো যে আপনি বলতে পারছেন মানে এটা উত্তর তো এটাই যে হলো যে আর্জেন্টিনা ব্রাজিল ইংল্যান্ড কেউ না কেউ তো আসলে সেমিফাইনালের দিকে যাবে, মাছ মোর একটু কমপ্লিট, মানে একটা টিমের যদি কম্পোজিশন চিন্তা করে দেখি অনেক মোর অরফা কমপ্লিট টিম, যেটা আর্জেন্টিনা 22-এ ছিল, ভেরিয়েশন ছিল অনেক, সেটা কিন্তু স্পিরিটটা ছিল মানে মানে কোভারতে খুব ভালো টিম, সবই ঠিক আছে, কিন্তু এই টিমও কিন্তু এই টুর্নামেন্টে কোনো ম্যাচ জিততে পারেনি। মানে আমরা হাইপোথেটিক্যালি বলতে পারি এই টিমের সামনে এই টিম যত স্পিরিট দেখায় যায় দেখাক,
মানে আই কান্ট ইভেন ইমাজিন যে ফ্রান্সের সাথে ওরা এই খেলাটা দিতে পারতো। হ্যাঁ, আই কান্ট ইভেন ইমাজিন যে ব্রাজিলের যে ডিফেন্স মানে এই ওয়ার্ল্ড কাপে দেখতেছি, বা ইংল্যান্ড বা হচ্ছে ইভেন স্পেন এই খেলাটা দিতে পারতো কিনা। এটা খুবই আনপপুলার শোনাবে, কিন্তু আর্জেন্টিনার দুর্বলতার কারণেও কেপ ভার্দে আসলে এই খেলাটা দিতে পারছে, উইথ অল ডিউ রেসপেক্ট টু দেম। সো আমি খুব একটা চান দেখি না, বাট এগেইন ইফ দ্যাট হ্যাপেন্স, দ্যাট উইল সিম্পলি হ্যাপেন ফর মেসি। অ্যান্ড ওয়েদার মানে মেসিকে তো অপছন্দ করার কারণই নাই, বিকজ ইট উইল বি দ্য গ্রেটেস্ট ফুটবল স্টোরি এভার। যে যদি হচ্ছে আর্জেন্টিনা এবারও জিতে যায়, মানে মেসি এই লেভেলে চলে যাবে, তখন আসলে এখনই অনেকে বলে যে কোনো ডিবেট নাই সর্বকালের সেরা কে, হ্যান ত্যান, বাট ইফ মেসি ডু ইট এগেইন, মানে দ্যাট উইল বি আ মিরাকল, দ্যাট উইল বি আনম্যাচড। বাস আমি আমি আর নিউট্রাল থাকতে পারতেছি না, আমি আর পলিটিক্যালি কারেক্টও থাকতে পারছি না, এই জন্য এই দুজনকে আমি মিউট করালাম। দর্শক, রাউন্ড অফ 16 চলে এসেছে, এর মধ্যেই দুরু বুকে খেলা দেখতে হবে আমাদেরকে, এবং এটাই বোধহয় ফুটবলের সৌন্দর্য। আপনাদের প্রিয় দলকে সাপোর্ট করুন, এবং আপনার প্রিয় দল কে, আপনার প্রিয় প্লেয়ার কে, সেটা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনার সঙ্গে দেখা হবে রাউন্ড অফ 16 এর অন্য কোনো ম্যাচ নিয়ে, অন্য কোনো প্লেয়ার নিয়ে, স্ট্র্যাটেজি নিয়ে এবং ব্যান্টার নিয়ে। সাথে থাকুন ফুটবল ফ্রি শো এর।